আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণেই মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আশা করি দেশ ও দেশের বাইরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার আরেকটি দিনের গল্প শেয়ার করব। চলুন তবে শুরু করা যাক। সকালের নাস্তায় আজকে নুডলস রান্না করব। তাই বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। মুরগির মাংস আমি ছোট ছোট কিউব করে বক্সে রেখে দিই। এতে করে যখন প্রয়োজন হয় তখন শুধু নামিয়ে ডিপ ফ্রোস্ট করে নিলেই হয়ে যায়। আমি মাংসের বক্সটা নামিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর বরবটি টুকরোগুলো একটি ঝুড়িতে নিয়ে নিলাম। এরপর আলুটা ছোট ছোট কিউব করে কেটে নেওয়ার পালা। আমি এরকম ছোট ছোট কিউব করেই নুডলসে খেতে ভীষণ পছন্দ করি। নুডলসের ভিতরে টুকটাক সবজি দিলে কিন্তু খেতে মন্দ লাগে না। আমার বাসায় আর অন্য কোনো ধরনের সবজি ছিল না, তাই আমি শর্টকাটে বরবটি আর আলুই কেটে নিলাম। এরপর গরুর মাংসের কয়েকটি পিস নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। আমি খুব পাতলা করে স্লাইস করেছিলাম। এই মাংসটা এরপর ম্যারিনেট করে রাখবো। তাই সামান্য লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাথে আদা আর রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। খুব সামান্য মশলা দিয়েই মাংসটা মেখে নিব। এরপর ভালো করে মেখে নিলাম। তবে মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর মুরগির মাংসটাও একই প্রসেসে আমি মেখে নিচ্ছি। মশলা যেহেতু খুব মিনিমাম, তাই ম্যারিনেট হতে বেশি সময় লাগবে না। এরপর নুডলসটা সিদ্ধ করে নেওয়ার পালা। কড়াইয়ে পানিটা গরম হয়ে গেলে আমি নুডলসটা ভেঙে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না, তাই খুব তাড়াতাড়ি আমার নুডলসটা রান্না করা হয়ে যাবে। গরম পানিতে কাঁচা নুডলসগুলো দিয়ে আমি সামান্য নেড়ে দিচ্ছিলাম। এরপর ঢাকনা দিয়ে দেওয়ার 2-3 মিনিটের ভিতরেই নুডলসগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানিতে তাড়াতাড়ি ভিজিয়ে নিচ্ছি। এখানে কিছু মুরগির মাংস, গরুর মাংস আর আমি আলু বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো এক এক করে ভেজে নেব। গরুর মাংসটা ভেজে নিচ্ছিলাম, যদিও এই মাংসটা ভাজতেই একটু বেশি সময় লাগবে। তারপর মাংসটা বেশি ভাজবো না, এতে বেশি চিউই হয়ে যাবে। তাই আমি মাংসটা ভাজা হয়ে গেলে একই তেলের উপরে মুরগির মাংসটাও দিয়ে দিব। এক এক করে মুরগির মাংস দিয়ে দিলাম। এই তেলটার উপরেই আমি মাংসগুলো ভেজে নিব। মুরগির মাংস হতে তো আর বেশি সময় লাগে না, তাই হাই হিটেই ভেজে নিলাম। এরপর মাংস ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিম দিয়ে দিচ্ছিলাম। একটা ডিম স্ক্রাম্বল করে ভেজে নিলাম। এর ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর এই তেলের উপরেই আমি খানিকটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হতে হতেই আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দিব। এক এক করে বরবটি আর আলুগুলো দিয়ে দিলাম। ওর ভেজে রাখা মাংসগুলো আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা নুডলস। ওর জাস্ট সিদ্ধ করা নুডলসটা আমি আমার মাংস আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরপরই আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে নেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে নিলাম। নুডলস রান্না করা শেষ। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা নুডলস কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের। আমার পরিবারের সকলেই আমার হাতে এই নুডলস রান্নাটা খুব পছন্দ করে। এরপর নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে আমাদের টুকিটাকি অনেক কাজ আছে, এক এক করে কাজগুলো সব সেরে নিতে হবে। এখানে মা হিজাব র্যাকের ভিতরেই হিজাবগুলো এক এক করে রেখে দিচ্ছিল। পার্টি ওয়ার একটু ভারী হিজাবগুলো আমি আমার আলমারিতে রেখেছি, আর এই জায়গায় রেগুলার ওয়ারের হিজাবগুলো রেখে দিচ্ছিলাম। আমার হিজাব কালেকশনের ভিতরে বেশিরভাগই শিফন জর্জেটের হিজাবগুলো বেশি দেখতে পারবেন।
আমার কাছে এক কালার শিফনের জর্জেট হিজাবগুলোই বেশি কমফোর্ট ফিল হয়, খুব লাইট ওয়েট, আর আমি যে কোনো ড্রেসের সাথে খুব ইজিলি ক্যারি করতে পারি রেগুলার ওয়ারের জন্য। তাই আমার কালেকশনে শিফন জর্জেটের এই লাইট ওয়েট হিজাবগুলোই বেশি। এই যে হিজাব র্যাকটা গুছানো হয়ে গেছে, এরপর এক এক করে ঘরের টুকিটাকি কাজগুলো করে নিব। রান্না করার সময় মশলার বাটিটা খুব প্রয়োজন। এক একটা বয়মে তো হলুদ লবণ থাকে, কিন্তু প্রতিটা বয়ম থেকে রান্নার সময় নিতে খুব কষ্ট হয়, তাই আমি এরকম একটা মশলার বাটি কিনে নিয়েছি। এখানে আমি এক এক করে প্রয়োজনীয় গুঁড়া মশলাগুলো সাজিয়ে নিচ্ছিলাম, এতে করে রান্নার সময় খুব ইজিলি আমি গুঁড়া মশলাগুলো দিতে পারি। এই মশলার বাটিতে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসাথে রাখা গেছে। প্রত্যেকটা মানুষই তার জীবনের শখগুলো পূরণ করতে চায়। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু শখ বা শৌখিনতা থাকবেই। অনেক সময় প্রয়োজনের থেকে শখের দামও কিন্তু কোনো অংশে কম হয় না। মাছের উপরে তার খুব বড়সড় একটা ঝোঁক আছে। মাছের প্রতি ভালোবাসা থেকে সে খুব শখ করে একটি অ্যাকুরিয়াম বানিয়েছিল। আমাদের এই ছোট্ট সংসারে কিছু নতুন সদস্যের আগমন ঘটছিল। আমি যখন আমার মার বাসায় ছিলাম তখনই জাইফার বাবা আর আমি পছন্দ করে একটি সোফার ডিজাইন বানাতে দিয়েছিলাম। তারই কমপ্লিট হয়ে গিয়েছিল, সেটাই আজকে ডেলিভারি করে দিল। এই যে সোফাটা বাসায় নিয়ে আসার পরও আরেকবার বার্নিশ করে দিচ্ছিল। ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের হাতের কাজও খুব সুন্দর ছিল। আর এই সব কাঠের ফার্নিচারের ক্ষেত্রে কাঠটাই কিন্তু মেইন। আপনার কাঠটা যত ভালো হবে সেটার টেকসই ফিনিশিং তত সুন্দর আসবে। কাঠের কোয়ালিটিটাই মেইন, তাই আমরা কাঠটা দেখে শুনেই বানাতে দিয়েছিলাম। আমাদের কাছে কিন্তু ফিনিশিং প্লাস বার্নিশ সব কিছুই খুব ভালো লাগছিল। এরপর সোফার ফোমগুলো দিয়ে দিচ্ছিলাম। এক এক করে সোফার ফোমগুলো দিয়ে দেওয়ার পর দেখছিলাম আসলে সোফার ফাইনাল লুকটা কেমন লাগে। যদিও কালার কম্বিনেশনগুলো আমরাই পছন্দ করে সোফার কাভারগুলো বানিয়েছিলাম। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওর একটি অংশ আপনাদের কারোর কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। আর আপনারা যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই অ্যাকুরিয়ামের নিচের স্পেসটায় আমি কিছু আর্টিফিশিয়াল ফুল রেখে দিচ্ছিলাম। এক এক করে প্রত্যেকটা তাকেই আমি কিছু না কিছু ফুল রেখেছিলাম যাতে একটু কালারফুল লাগে দেখতে। এরপর আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আমার মতো করে আমি যতটুকু পেরেছি গোছানোর চেষ্টা করেছি, জানি না কেমন লাগছে। আপনার কিন্তু চাইলেই কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লাগছিল। যদি খারাপ লাগে তাও আমি একটু ট্রাই করব অন্যভাবে গুছিয়ে রাখার। আমরা আসলে নিচের র্যাক আর অ্যাকুরিয়ামের উপরে গ্লাসটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানিয়েছিলাম। অ্যাকুরিয়াম গ্লাসের ভিতরের ডেকোরেশনগুলো আমরা আমাদের পছন্দ মতো সাজিয়ে নিয়েছিলাম। এগুলোর প্রতিটা জিনিসই আমরা আলাদা আলাদাভাবে কিনেছি আমাদের মনের মতো করে সাজানোর জন্য। একটি অ্যাকুরিয়ামের প্রয়োজনীয় কিছু জিনিসগুলো দেখে নিই। আমরা এখানে পাথরগুলো গ্লাসের নিচের অংশেই বিছিয়ে নিচ্ছি। একদম বেসমেন্টে পাথরগুলো দেওয়ার পরে আমরা বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনে নিয়েছিলাম, সেগুলো এক এক করে সাজিয়ে নিব। অ্যাক্সেসরিজের পাশাপাশিও এখানে ইম্পর্টেন্ট জিনিস ছিল। মাছের এসেনশিয়াল কিছু ভিটামিন, সল্ট, সাথে এয়ার পাম্প, ফিল্টার, সাথে বিভিন্ন ধরনের অক্সিজেনের পাম্পও ছিল। এই যে এই ফিল্টারটা অনেক ভালো, এই ফিল্টারের মাধ্যমে পানির ভিতরে থাকা সকল ময়লাগুলো পরিষ্কার করবে। এই এয়ার পাম্পের সাহায্যে অ্যাকুরিয়ামের ভিতরে অক্সিজেন দেওয়া হয়।
এই এয়ার পাম্পের প্রেসারের কারণে যে বুদবুদগুলো উৎপন্ন হয় তা থেকেই মাছগুলো তার প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকে। এই ছোট ছোট পাথরগুলোর উপরেই আমরা বিভিন্ন কালার কম্বিনেশন মিলিয়ে আর্টিফিশিয়াল ট্রিগুলো সাজিয়েছিলাম। নিজেদের পছন্দ মতোই পুরো অ্যাকুয়ারিয়ামের ভিতরটা আমরা সাজিয়ে নিলাম। এরপর এটার ভিতরে পানি দেওয়ার পালা। আমার কাছে মনে হয় অ্যাকুয়ারিয়ামের ভিতরটা যতটা কালারফুল থাকবে ততটা দেখতে ভালো লাগবে, আর সাথে মাছগুলো যখন ঘুরবে তখন আরও বেশি কালারফুল লাগবে। অ্যাকুয়ারিয়ামে পানি দেওয়ার জন্য আমরা একটা স্টিলের বাটি এটার উপরে রেখে এটার উপরে পানি দিচ্ছিলাম, এতে করে অ্যাক্সেসরিজ যেগুলো আমরা সাজিয়েছি সেগুলো আর নড়বে না। পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটার ভিতরে মাছের জন্য প্রয়োজনীয় ভিটামিন, সল্ট এসব দিয়ে দিচ্ছিলাম। নতুন যে মাছগুলো কিনে এনেছিল সেগুলো যাতে এই পানির সাথে অ্যাডজাস্ট হয় এবং টেম্পারেচার যাতে একই রকম থাকে, এই জন্য আমরা প্রথমে পলিথিনটা পানির উপরে 10 মিনিটের মতো ভাসিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর মাছগুলোর দুটো পানি যখন একই তাপমাত্রায় এসেছে তখন আমরা মাছগুলোকে ছেড়ে দিলাম। এরপর দেখেন মাছগুলো কি সুন্দর মুক্তভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করছিল। প্রতিটি মাছই এত পছন্দ হয়েছে আমার, এত কালারফুল, সবগুলো মাছই খুব সুন্দর লাগছিল। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।